আচ্ছা দেখি তো কে বলতে পারে গণিতের 4টে মূল ধাপ কি কি? আমি বলবো আমি। না না, আমি বলবো। আমি বলবো। আচ্ছা ঠিক আছে, পুটি তুই বল। গণিতের 4টে মূল ধাপ হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বাহ, একদম ঠিক। আমরা আগের দিন যোগ করা শিখেছি, কি তাই তো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো। সেটা আবার কি জিনিস? বিয়োগ মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া পণ্ডিত মশাই? যে কোনো কিছু, যেমন ধর ন্যাপলার কাছে 4টে কমলা লেবু ছিল, ন্যাপলা পুটিকে তার থেকে 2টো কমলা লেবু দিয়ে দিল, তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে? 4টে ছিল, তার থেকে 2টো দিয়ে দিল, তার মানে আমি বলবো পণ্ডিত মশাই। হ্যাঁ বল দেখি। আমার কাছে 4টে কমলা লেবুই থাকবে। কিভাবে? কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই। কি বদমাশ ছেলেপুলে! হে ভগবান, এদের আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়াশোনা শেখাবো? এই যে বলি, এই যে ওঠো, কি গো ঘুম থেকে ওঠো গো, এই ওঠো না, ওঠো। দূর দূর, এই লোকটাই যে কত ঘুমোতে পারে তা ভগবানই জানেন। কি হলো? আমি ভিজে গেলাম কেন? ঘরের ভেতর জল বন্যা হলো নাকি? এখন তো শুধু বন্যা দেখেছো, বিছানা থেকে উঠে রাজসভায় না গেলে এবার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ভূমিকম্প হবে, এই বলে দিলাম। দূর দূর, এই রোজ রোজ রাজসভায় যেতে আর ভালো লাগে না। সেই একঘেয়েমি বকম বকম বকর বকর বকম বকম বকর বকর। সভাসদ না পায়রা, সেটাই গুলিয়ে ফেলি। রাজসভায় না গেলে কিভাবে সংসার চলবে শুনি? তোমার কি জমিদারি আছে নাকি? কেন, আছে তো 2.5 বিঘা জমি। সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু সে জমিতে আজ অব্দি ধান সবজি তো দূরের কথা, কোনোদিন একটা দুব্বো ঘাসও গজালো না। আমার কপালটাই খারাপ। কি দেখেছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কি করব বলো, চাষের জন্য তো জমিতে লাঙল দিতে হবে, তার জন্য আবার লোক ভাড়া করার খরচ লাগবে। এমনিতেই সংসারের এত খরচ। তোমার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। আমার বাবার দেওয়া জমিটা ওরকমই ফেলে রাখো, ফেলে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। উফ পণ্ডিত মশাই, আজ আমাদের একটা গল্প বলুন না, সেই তো কখন থেকে পড়াশোনাই করছি। হ্যাঁ পণ্ডিত মশাই, গল্প শুনবো, আমরা গল্প শুনবো। ও, গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। আজ তোদের গুপ্তধনের গল্প বলবো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এক প্রত্যন্ত গ্রামে পাঁচকুড়ি নামের একজন গরিব চাষি ছিল। সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষির স্ত্রী আর চাষির 2 ছেলে আর 1 মেয়ে ছিল। বাহ, আমার বাবা তো চাষ করে, আমরাও 2 ভাই 1 বোন। পরপর 2 বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি। গ্রামের সব চাষিরা ভীষণ অর্থকষ্টে ভুগছে। এমন সময় একদিন ওই পাঁচকুড়ি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘড়া পায়। সেই ঘড়ার ভিতরে ছিল ভর্তি মোহর। সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থকষ্ট আর থাকে না। সেই গরিব চাষি রাতারাতি রাজা হয়ে গেল, আর তার সমস্ত অর্থকষ্ট চলে গেল। এটা তো একজন চাষির কথা বললেন, আর গ্রামের বাকি চাষিদের কি হলো? ওই পাঁচকুড়ি রাজা তার গ্রামের বাকি চাষিদেরকেও তার পাওয়া গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল, তাদেরও দুঃখ কষ্ট থাকলো না। তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলেই রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত। উফ, আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না। হি হি হি। কি হলো, আজ মন্ত্রী আসেনি কেন? মহারাজ দেখুন, আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছয়নি। সেটাই তো দেখছি, আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। গিন্নি, রাজসভায় চললাম। আচ্ছা এসো। ওহ বাবা রে বাবা,
আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে। ওমা, এ কি? তুমি আজ এরকম ছেঁড়া ফোড়া পোশাক পরে রাজসভায় যাচ্ছ কেন? এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা। তুমি বুঝবে না। চাপ বাবা। এই এতক্ষণে সময় হলো মন্ত্রী মশাইয়ের রাজসভায় আসার। তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না। আমার সারাদিনে অনেক কাজ থাকে। কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো, যে একটা ছেঁড়া ধুতি পরেই রাজসভায় চলে এসেছো। কি আর করব বলুন মহারাজ, অর্থ কষ্ট চলছে, সংসারের খরচ, গিন্নির আবদার, আর পারছি না মহারাজ। যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পরতে পারি। আপনার আবার কিসের অর্থ কষ্ট মন্ত্রী মশাই? রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান। হ্যাঁ, তা যা বলেছো গোপাল। মন্ত্রীর হাতে 7 রাজার গুপ্তধন, হিরে মানিক এলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না। মহারাজ, যদি টাকা পয়সা দিতেই হয় আমাকে দিন। ওর অবস্থাটা একবার দেখুন। এই মাসের বেতন পাই, আগের মাসের ধার মেটাই। ওই শুরু হলো ন্যাকামো। গোপাল, তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও, কাজে দেবে। যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কুটকাচালি বন্ধ করো তো। সারাক্ষণ আর এসব ভালো লাগে না। গুনি গুনি, আরেকবারটি মুড়ি দিয়ে যাও না। সারাদিন তো আর কোনো কাজকর্ম নেই, শুধু মুড়ি খাও আর ভুঁড়ি বানাও। দেখো গিন্নি, এই ছোট্ট জীবনের তো মাত্র দুটো উদ্দেশ্য, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। সারা জীবন শুধু খাই 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 করেই মরলে, কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো। সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো, খেয়াল দাও। কে কার কথা শোনে? আরে বাবা, সকালে বললাম তো দেখছি। বলি এটা কি জাদু নাকি? মুখ দিয়ে গিলি গিলি হকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল। দাদু দাদু, আমরা চলে এসেছি। বাহ, এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে। দাদু, আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে। না না, রোজ আমি তোদের গল্প বলি, আজ তোরা আমাকে গল্প শোনাবি। আমরা তোমাকে গল্প শোনাবো? হ্যাঁ, কি আছে, যে কোনো গল্প যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বলো তো? আরে এই পুটি, দাদুকেও ওই গুপ্তধনের গল্পটা শুনিয়ে দে না। আরে বাস, গুপ্তধন। হ্যাঁ দাদু, এক গ্রামে একজন গরিব চাষি ছিল। বহুদিন বৃষ্টি না হওয়ায় বাহ, তোরাও তো বেশ ভালো ভালো গল্প জানিস। এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো। আচ্ছা দাদু, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো প্রজা দরদি, তাহলে উনিও কি গুপ্তধন পেয়ে রাজা হয়েছেন? না না, উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা। তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে। হ্যাঁ, কিভাবে গো দাদু? তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? কথাটা মনে থাকে যেন। হ্যাঁ দাদু, মনে থাকবে। মন্ত্রীমশাই, কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন। কি আর করব বলো সেনাপতি, আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসব। আমার যেরকম আয় সেরকমই ব্যয় করতে হয়। তা ঠিক আছে, কিন্তু আপনার মহারাজের কাছে ওরকম ভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ শোনো, আমার টাকা পয়সার ওপর লোভ নেই, তাই চেয়েছি। যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম। বাহ বাহ বাহ, এ তো দেখছি বেড়াল বলছে মাছ খাই না। ঠিক আছে মন্ত্রী মশাই,
আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে। মন্ত্রী মশাই, একবার এদিকে শুনুন না। কেন, তোমার আবার আমাকে কি দরকার? আমি আপনার ভালোর জন্যই ডাকছি, একবার আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি বলবে বলো। আস্তে আস্তে, জানাজানি হয়ে গেলেই মুশকিল। কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো। শুনুন, রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা, ঘটা আর ভগবান ঘুরঘুর করছে। বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে। হ্যাঁ, সে কি? আমার বাড়ির সামনে ওদের কি দরকার? না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আচ্ছা গোপাল, তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বাড়ির সামনে আজকাল দিনে দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। আরে বাবা, কে ঘুরঘুর করছে সেটা তো বলবে। সেটা তোমার জন্য কাজ নেই, যাও রান্নাঘরে যাও, ভালো মন্দ কিছু রান্না করো। এই তো তোরা চলে এসেছিস। দাদু, এবার বলো কি করতে হবে? শোন, তোরা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবি। এই বাক্সে কি আছে দাদু? গুপ্তধনের সংকেত আছে। তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার কি আছে? তোমার কাছেই রাখো না। বেশি কথা বাড়াস না, যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, এনে এই কাগজটা মন্ত্রী মশাইয়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবি। আচ্ছা দাদু, ঠিক আছে। সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে, কিন্তু জানাজানি হয়ে গেলেই মুশকিল। কে কে কে? কি গো, কি হলো? আমিও তো সেটা জিজ্ঞেস করছি, কি হলো? ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো? আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে সেটা আমার চাই, আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না। হি হা 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 হা। কি তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে? সেটা আমায় আগে বলনি তো। কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দাও, তার বেলা তো একটা রাখাতো না। হ্যাঁ দূর বাবা, আমি নিজেই জানি না। সত্যি করে বলো বলছি, গুপ্তধনের সংকেত কোথায় লুকিয়ে রেখেছো? আরে আমি সত্যিই জানি না গো। তাহলে কি এমনি এমনি হুমকি চিঠি এলো? সেটাই তো ভাবছি, কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না। আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে। আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, তুমি অন্য ঘরে খোঁজো। পেয়েছি গিন্নি, পেয়েছি, একবার এদিকে দেখে যাও। ও মা গো, কি আছে এতে? সেটাই তো দেখছি। এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে, আর নকশার এইখানেই আছে গুপ্তধন। ও মা গো, গুপ্তধন! আমার আমার সীতাহার, কানপাশা, ঝুমকো, কানের দুল চাই। হবে হবে গিন্নি, সব হবে। আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনের জায়গাটা খুঁজে বের করতে হবে।
দাদু কালকে কাজটা করে দিয়েছি, এবার বলো গুপ্তধন কি পাওয়া যাবে? এটা তো একটা ফুটো করি, গুপ্তধন কোথায়? এটাই গুপ্তধন। এ কি, মানচিত্র অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে। এখন যদি আমি খোঁড়াখুঁড়ি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে। এখন বাড়ি যাই, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার, মন্ত্রী কোথায়? মহারাজ, মন্ত্রীমশাই আজকেও গড় হাজির। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রীমশাই আজ এখনো এলো না, আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন। মন্ত্রীর এরকম পরপর 2 দিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয়। উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে। না না, দেখুন দেখুন, নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে। যাই হোক মহারাজ, আমারও কালকে ছুটি লাগবে। কেন, তুমি আবার কালকে কোথায় যাবে? কোথাও যাব না মহারাজ, বাড়িতেই থাকবো। আসলে অনেক দিন ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে। সেই জমি চাষযোগ্য করে তোলার জন্য একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি। আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না, তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন ঘুমোবো। এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো কড়ির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে? বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি। কি মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে, তার মানে বোধহয় টোপ কিলেছে। কি মন্ত্রীমশাই, আজকে রাজসভায় এলেন না? না, মানে আমার একটু কাজ ছিল গোপাল। ওহো, আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ। যাই হোক, আমি চললাম, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ গোপাল, এসো। তুমি তো জানো না, আজ রাতেই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে। গিন্নি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া 2.5 বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে। বাহ, তার মানে এতদিনে তোমার সুমতি হলো? তা কাকে মজুর রাখলে? তোমার বুদ্ধির জবাব নেই। আসুন আসুন মহারাজ, আসুন। কি গোপাল, তোমার ওই আহাম্মক মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো কড়ির বিনিময়ে চাষ করে দেবে? একটু সবুর করুন মহারাজ। এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে, এবার দেখবেন সবুরে ধান ফলবে। আপনি শুধু আমার সাথে আসুন, আর আস্তে আস্তে কথা বলবেন, নইলেই মুশকিল। এ যে আমাদের মন্ত্রী। হ্যাঁ, এবার চুপচাপ মজাটা দেখে যান। মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধন কোথায়? না, এদিকটা একবার খুঁড়ে দেখি। উফ, কি জ্বালাতন! গুপ্তধনটা কোথায়? না, ওই দিকটা একবার খুঁড়ে দেখি। না, কোথাও কিছু নেই, কিন্তু ওটা কি? চলুন মহারাজ, এবার আমরা ওদিকে যাই। এটা তো একটা ফুটো করি মাত্র।
দেখলেন মহারাজ, আমার মজুর কিরকম একটা ফুটো কড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল। মন্ত্রী, আমি অনেক আহাম্মক দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। হ্যাঁ, তার মানে আমাকে ঠকানো হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন, তাও আবার একটা ফুটো কড়ির বিনিময়ে। এই পুরো পরিকল্পনাটাই আমার। সাবাস সাবাস গোপাল, সাবাস। তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও গোপাল, তোমার বুদ্ধির পুরস্কার। এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ ধান বসাও। ধন্যবাদ মহারাজ। গোপাল, আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় এভাবে বোকা বানালে। কেন? একটা ফুটো কড়ি তো পেয়েছেন, ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্তধন। নিন মন্ত্রী মশাই, একটু জল খেয়ে নিন, সারা রাত অনেক খেটেছেন। নিকুচি করেছে জলে। আরে ও মন্ত্রী মশাই, যাচ্ছেন কোথায়? আরেকটা ফুটো কড়ি দিচ্ছি, আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন। ও মন্ত্রী মশাই, শুনুন শুনুন, এরকম রাগ করে চলে যাবেন না। আপনার কথাই ঠিক গোপাল কাকা, আমরা এভাবে নীল চাষ করলে একদিন খেতে না পেয়ে মরবো। যাক সুবল, তুমি যে বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। আমাদের ধান আর আনাজ শস্য চাষ করাই হলো এই কৃষ্ণনগরের ভিত্তি, বুঝলে? শুধু ভাবছে সাহায্যের মুখের উপর না করে দিলে তারা না জানি কি করে বসবে। কোনো ভয় নেই সুবল, আমি মহারাজকে সব জানাবো। এভাবে তো চলতে পারে না। ওই নীল চাষ করার জন্য লাভবান হবে ইংরেজরা, আর এদিকে আমরা না খেতে পেয়ে মরবো। ঠিক ঠিক। শোনো, তুমি সমস্ত চাষিদের গিয়ে বোঝাও ইংরেজদের থেকে নেওয়া দাদন ফিরিয়ে দিতেই হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। এই বলে রাখলাম, তুমি শুধু একা কেন, আমিও সবার ঘরে গিয়ে বোঝাবো যাতে কোনো চাষি নীল চাষ না করে। হয়তো হাবুল যাচ্ছে। হাবুল, হাবুল শোন না, শোন। কি ব্যাপার সুবল ভাই, সাত সকালে এখানে দাঁড়িয়ে? মাঠে যাওনি? নীল চাষ করতে হবে যে। আচ্ছা, নীল চাষ করলে খাবার শস্য ফলবে কি করে হাবুল? আমাকে একটু বুঝিয়ে দাও তো। আগে গোপালদা, এটা ভেবে দেখিনি গো। শোনো হাবুল, তোমরা যদি এটা না ভাবো তাহলে এটা কে ভাববে বলো দেখি? যদিও আমি ভেবেছি, এটা বুঝতে পারছি আমাদের সামনে সমূহ সর্বনাশ। সত্যি তো, নীল চাষের জন্য আমাদের অত সুন্দর আমন ধান এই মরশুমে যে আর হবে না। ইংরেজদের দেওয়া দাদন ফিরিয়ে দিতে হবে হাবুল। তোমরা সবাই একজোট হও, এটা করতেই হবে। হাবুল, আমরা সবাই মিলে বড় সাহেবের কুটিতে যাই, চলো। সেখানে গিয়ে বলি যে আমরা আজ থেকে নীল চাষ করতে পারবো না, দাদন আমরা ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, সাহেব যদি জিজ্ঞাসা করে কেন, তখন কি বলবে? আমরা বলবো এতে আমাদের ক্ষতি, কৃষ্ণনগরের ক্ষতি, আর এই ক্ষতি আমরা মেনে নেব না। সাবাস, এটাই বলতে হবে। তোমরা সবাই মিলে যাও, সাহেব কি বললো এটা আমি তোমাদের থেকে জেনে নিচ্ছি। কি ব্যাপারটা কি মন্ত্রী? জমে পিছু যথেষ্ট কমিশন দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও চাষিরা দাদন ফিরিয়ে দিচ্ছে, নীল চাষ করতে চাইছে না কেন? আমি মানে ঠিক বুঝতে পারছি না, মানে এরকম কেন হলো? তুমি মানে খাটলে হবে মন্ত্রী? মন্ত্রী হয়েছো কেন? আসলে আমি তো আপনাদের হয়ে প্রকাশ্যে কিছু করতে পারছি না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। ওদিকে গোপাল চাষিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এক কাট্টা করছে। বুঝতে পারছি চাষিদের আর মুখের ভয় দেখানোয় বাধ্য করা যাবে না। যদি ব্যাটাদের তুলে এনে আচ্ছা করে চাবুক পেটা করা হয় তাহলে ঠিক সুরসুর করে রাজি হবে। ওকে ওকে, তাহলে তাই হোক। হ্যাঁ, তাই করুন, এছাড়া উপায় দেখছি না। ব্যাটা গোপালটা নেতা হয়েছে, আমায় জ্বালিয়ে খাচ্ছে সব জায়গায়।
এসব কি দেখছি? এসব কি দেখছি রে? আমাদেরও কি এরকম ধরে নিয়ে যাবে? কিছুই বলা যায় না রে কুটি, আমাদেরও এরম ভাবে এরা ধরে নিয়ে যেতে পারে। আমার মনে হয় দাদুকে সব জানানো উচিত। ঠিক বলেছিস কুটি, একমাত্র গোপাল দাদুই পারবে কিছু একটা করতে। উফ, বেশ চড়া রোদ উঠেছে। বেরোবার সময় ছাতাটা নিতেই ভুলে গেলাম, গিন্নি একবার মনে করিয়ে দিল না। ও গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। ও বাবা, এদের আবার কি হলো? খেলাধুলো বন্ধ করে কোনো নতুন বায়না নিয়ে আসছে নাকি? কি হয়েছে রে, তোর হাঁপাচ্ছিস কেন? এখন যা যা, আমার কাছে মোয়া নাড়ু কিচ্ছু নেই। না গো দাদু, আমরা মোয়া নাড়ুর জন্য আসিনি। তাহলে আমরা দেখতে পেলাম গোড়া সেনারা তিনজন চাষি ভাইকে কোমরের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলিস কি? তার মানে এটা নীল চাষ না করার ফল। ঠিক আছে, তোরা খুব ভালো করলি আমাকে খবরটা দিয়ে। এখন তোরা ঘরে যা। কি ব্যাপার, এত তাবু পড়েছে? তার মানে কি সাহেবরা গোপনে সেনা সমাবেশ করে জুলুম করতে চাইছে? অবশ্য ইতিমধ্যেই জুলুম শুরু হয়ে গেছে। না, নিরীহ কৃষকদের ওপর এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাড়াতাড়ি রাজসভায় গিয়ে মহারাজকে জানাতে হবে। কি ব্যাপার গোপাল, তুমি হলে হাসির আস্ত কুম্ভ, কিন্তু তুমি আজ খুব মনমরা বলে মনে হচ্ছে। এ গিন্নি বকেছে নাকি? না মহারাজ, একটা গুরুতর কারণে আমি বিশেষ চিন্তিত। কেন গোপাল? আমি তো তোমার এই চিন্তার কারণটাই জানতে চাইছি। কারণ তুমি চিন্তিত থাকলেই আমার যে বড় ভয় করে। মহারাজ, মনে হচ্ছে ইংরেজ সাহেবরা কৃষ্ণনগরে আবার একটা গোলমাল শুরু করতে চাইছে। সে কি? কেন? প্রজারা তো বেশ স্বস্তিতে আছে বলেই শুনেছি। তোমার বুদ্ধিতে কৃষকরা তো দাদন ফিরিয়ে দিচ্ছে, তারা খাদ্যশস্য চাষ করছে। সেটা আমিও ভেবেছিলাম মহারাজ, কিন্তু ওই গোরা সাহেবরা এত সহজে এটা মেনে নেবে না। আসার পথেই দেখলাম নতুন করে সেনা তাবু পড়েছে, আর শুনলাম তিনজন কৃষককে নাকি কোমরের দড়ি বেঁধে নিয়ে গেছে। সে কি? নতুন করে সেনা ঢুকছে নাকি কৃষ্ণনগরে? কই, আমায় তো কেউ জানায়নি। মন্ত্রী, তুমি সারাদিন করোটা কি বলো তো? এক্ষুনি চর লাগিয়ে খবর নাও, এর উদ্দেশ্য কি? চর তো আমি মহারাজ, তবে কৃষ্ণনগরের নয়, সাহেবদের। বদলে যা পাই সারা মাসে রাজসভা থেকে তার অর্ধেকও পাই না। কি হলো? কি ভাবছো কি বলো তো মন্ত্রী? না, আপনি ভাববেন না মহারাজ, আমি দেখছি। কি ব্যাপার, তোমরা আমার প্রজা, কিন্তু তোমাদের চোখে জল কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আপনি কিছু করুন মহারাজ। আজ সকালে আমাদের তিনজনের স্বামীকে সাহেবদের সৈন্যরা ধরে নিয়ে গেছে। আমাদের স্বামীরা কেউ নীল চাষ করতে চায়নি, তাই। কি সর্বনাশ! ও গোপাল, এর একটা বিহিত তো করতেই হবে। আমার রাজ্যে অনাচার আমি তো কিছুতেই মেনে নেব না। মহারাজ কিছু একটা করুন। মহারাজ এক্ষুনি চলুন সাহেব কুটিতে। এই সত্যি মেনে নেওয়া যায় না মহারাজ। তুমি চুপ করো গোপাল, মহারাজ গিয়ে কি করবে? তাতে সাহেবরা আরো ক্ষেপে যাবে। চাষিরা নিশ্চয়ই কোনো বেগরবাই করছে, তাই ধরে নিয়ে গেছে। 2-4 ঘা দিয়ে ঠিক ছেড়ে দেবে। বাহ, মন্ত্রীর দেখছি সাহেবদের জন্য দরদ উথলে উঠছে। গোপাল, আবার বাজে কথা। তুমি যদি বোকার মতো কথা বলো তাহলে সেটা মেনে নিতে হবে। ভুল করছো মন্ত্রী, আমি যেতে চাই। এদের চোখের জল আমি দেখতে পারবো না। চলো চলো একবার সাহেব কুঠিতে যাই, আমি, তুমি আর গোপাল। না মহারাজ, এই সামান্য ব্যাপার নিয়ে ইংরেজদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক হবে না। আপনারা যেতে হলে যান, আমি যাচ্ছি না। মন্ত্রী মশাই কি ভয় পেয়েছেন? তোমার যা খুশি তুমি ভাবতে পারো গোপাল, আমার অনেক কাজ আছে। চলুন মহারাজ, দেরি করে আর কাজ নেই। আমি জানতে চাইছি এই তিনজন চাষি কিভাবে ধরে আনার কি কারণ?
মাই গড, আপনি এটাও জানেন না? ওরা দাদন নেওয়ার সাথেও নীল চাষ খাইতে চাইছিল না, তাই ভাবিলাম ওদের চাপকে সিধে না খাইলে শিক্ষা হইবে না। কিন্তু সাহেব, এটা ঠিক হয়েছিল যে চাষিরা দাদন ফিরিয়ে দেবে, তারা নীল চাষ করবে না। দাদন আপনারা জোর করে দিয়েছিলেন, ওরা স্বেচ্ছায় নেয়নি। আমরা একটু কম বুঝি। দাদন যখন একবার নিয়েছে তখন ওদের খাইতেই হইবে, নইলে মরিতেই হইবে। তাছাড়া দেশ থেকে বড়লাট আসিতেছেন, তিনি আসার আগে জমিটা নীল চাষ শুরু করিতে হইবে। সেই জন্য সেনা সমাবেশ শুরু হয়ে আছে। এবার যদি আপনারা বাধা দেন তাহলে জানিয়ে রাখুন আমি আপনাদের ছাড়িয়া দিব না। হ্যাঁ, তাহলে শুনে রাখো সাহেব, আমিও বলে যাচ্ছি, প্রাণ দিতে হলে দেব, তবু কৃষ্ণনগরে নীল চাষ হতে দেব না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, কৃষ্ণনগর জুড়ে কান্নার রোল উঠেছে। আজ সকালে হরিচাষীকে আধমরা অবস্থায় উঠোনে ফেলে গেছে, কিন্তু বাকি দুজনের কোনো খোঁজ নেই। বলো কি গোপাল? হায় হায় হায়, রাজ্যে কি শুরু হলো? মন্ত্রী, এ কি সব শুনছি? না মহারাজ, আর চুপ থাকা যায় না। কাল ওই সাহেবের কথা শুনলেন তো, আমাদেরও বদলা নিতে হবে। ইটের বদলে পাটকেল না দিলে ওই সাহেবদের শিক্ষা হবে না মহারাজ। এক্ষুনি আমাদের কিছু লোক জোগাড় করতে হবে, আর রাতের অন্ধকারে ওদের তাঁবুতে আগুন দেব, ওদের বুঝিয়ে দিতে হবে আমরাও ভীতু নই। এটাই হবে আমাদের উপযুক্ত জবাব। কামানের মুখে ওই লাঠি সোটা ফুৎকারে উড়ে যাবে, তার চেয়ে ওদের সাথে সন্ধি করে কিছু জমি নীল চাষের জন্য ছেড়ে দেওয়া উচিত মহারাজ। এ কি বলছো মন্ত্রী? ওদের কাছে বশ্যতা স্বীকার করে দেশের জমি ওদের দিয়ে দেব? না 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 না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয় মন্ত্রী, ওদের একটা জোরালো জবাব দিলে যদি ওদের শিক্ষা হয়। গোপাল, তুমি সাবধানে সমস্ত আয়োজন করো। লোক জানাজানি হলে কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। আমি তোমার সাথে আছি। এ হতে দেওয়া যায় না। যেভাবেই হোক বড় সাহেবকে খবরটা দিয়ে সতর্ক করতে হবে, না হলে এই অনর্থ ঘটলে আমায় সাহেব ছেড়ে দেবে না। কি আশ্চর্য, কোথাও কোনো শব্দ আর্তচিৎকার শুনতে পাচ্ছি না কেন? হলোটা কি? তার মানে তাঁবুতে গোড়া পল্টনরা নেই। সম্ভবত ওরা আগে থেকে খবর পেয়ে সরে পড়েছে, কিন্তু এই খবর তো আর কেউ জানে না। তার মানে কি মন্ত্রী? আচ্ছা, কাল তোমার লোকজন সেনা ছাউনিতে আগুন লাগিয়ে আমাদের সমস্ত সেনাকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। ভাগ্যিস মন্ত্রী সরি গোপন সূত্রে খবর পেয়ে ওদের সরিয়ে নেওয়া হয়েছিল। কি বলতে চাইছো তোমরা? মনে রেখো, এর জবাব তোমরা পাবে। আজ সতর্ক করতে এলাম, নিজেদের লোকেদের সামলাও। বড় লাট আসার আগে বড় সাহেব কোনো গন্ডগোল বরদাস্ত করবেন না, মনে থাকে যেন। আপনাদের সাহেবকে বলুন, আমাদের দুজন চাষিকে ফিরিয়ে না দিলে বড়লাট আসার আগেই দেশবাসী ওনাকে লাটে তুলে দেবে। একবার মন্ত্রীর নাম বেরিয়েছিল, তার মানে যা ভাবছি তাই। মন্ত্রী ওদের হয়ে গুপ্তচরের কাজ করছে। ওকে, তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। গোপাল বোধ হয় সন্দেহ করছে। না, এবার একটু কথা ঘোরাতে হবে। দেখলেন মহারাজ, গোপালের বুদ্ধিতে কি করতে কি হলো। এখন বুঝুন ঠেলা। জানেন তো মন্ত্রী মশাই, এই ঠেলার নাম বাবাজি। না মহারাজ, এখন থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে। শয়তান আমাদের মধ্যেই আছে। এদের দিয়েই আমার কাজ হবে।
এই পুঁটি, নাপলা, গুলটে, টাপা, তোরা এক দৌড়ে এদিকে চলে আয়। কি গো দাদু? তোরা শোন, মন্ত্রীর গতিবিধির ওপর একটু নজর রাখতে হবে। এই কাজটা আমরা ভালোই পারি। তোরা নজর রাখবি আর আমাকে খবর পৌঁছে দিবি। যা, তোরা এখন গিয়ে খেলতে পারিস, যা। প্রজারা এখন বিধ্বস্ত, ভেঙে পড়েছে। এখনই ওদের এক কাট্টা করে ঝাঁপিয়ে পড়তে না পারলে ওই সাহেবরা ভাববে আমরা ভয় পেয়েছি, তাতে অত্যাচার আরো বাড়বে। শোনো, তোমাদের সবাইকে লাঠি সোটা নিয়ে এক কাট্টা হতে হবে। আপনি বললে আমরা এক্ষুনি প্রস্তুত হতে পারি। আমরা সবাই ইংরেজ কুঠি আক্রমণ করব। Oh God, strange! কি করা উচিত? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। আজকে ওদের ভয় পাবার দিন। ইংরেজ দূর হও, ইংরেজ নিপাত যাও। দিন দিন পরিস্থিতি খারাপে ঠিকে যাচ্ছে। এসব চালিতে থাকিলে তো বড়লাট আসার আগেই আমরা লাটে উঠিব। মন্ত্রীটাও কোনো কাজের নয়, ফুল। এত টাকা নিচ্ছে, ওকে ধরে আনো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। নীলছাস তো লাঠে উঠিল, তোমার বুদ্ধিতে কৃষক ফেটাইতে গিয়ে ঝামেলা বাড়িল। কিন্তু আমি পিটিয়ে সিধে করে নীল চাষে রাজি করাতে বলেছিলাম, আপনারা তো পিটিয়ে আধমরা করে দিলেন। এখন তো আমাকেও সন্দেহ করছে গোপাল। গোপালের নেতৃত্বে গ্রামবাসীরা একের পর এক আন্দোলন আক্রমণ চালাইতেছে। এদিকে নীলছাসের এই হাল, ওদিকে আবার আক্রমণ। বড়লাট এসে দেখলে সর্বনাশ হইবে। কিছু একটা করে এসব বন্ধ করিতেই হইবে। মন্ত্রী, ডু সামথিং। কিছু ভাববেন না, কান টানলে মাথা আসবে। গোপালের এতবার মহারাজের প্রশ্রয়, ওকে ফ্যাসাদে ফেলতে হবে। কাল ভোররাতে মহারাজের প্রাসাদ কামানের মুখে গুঁড়িয়ে দিন সাহেব। এটা তুমি কি বলিতেছ মন্ত্রী? হ্যাঁ সাহেব, আমি দেখতে চাই গোপাল কোন দিক সামলায়। কালকের মধ্যেই সব ব্যবস্থা করুন সাহেব। আমি আপনাদের পথ দেখাবো। পেছন দিক থেকেই প্রাসাদ আক্রমণ করব আমরা। এখন চলি সাহেব। তাহলে এই ব্যাপার। হ্যাঁ গো দাদু, কি করবে এখন? করার তো অনেক কিছুই আছে রে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো মিষ্টি তোদের পাওনা রইল। আমার দিকে দেখি সবাই সন্দেহের চোখে দেখছে, তাই এবার একটু ভালো সাজতে হবে। মহারাজ, গোপন সূত্রে খবর পেলাম সাহেবরা রাজপ্রাসাদ আক্রমণের ছক কষছে। তা আমাদের কি এখন করা উচিত? তাই বলি কি, আমাদের এখানে থাকা ঠিক নয়। কয়েকটা দিন সবার নিজের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা উচিত। আপনিও কয়েকটা দিন অন্য কোথাও চলে যান মহারাজ। আহা মন্ত্রী, কি বললেন? অসম্ভব কথা বলুন না তো মন্ত্রী। এই বিপদের সময়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব? না মানে ভালোর জন্যই বলছিলাম। সবাই মিলে বুক চিতিয়ে লড়বো। তোমরা সবাই আছো আর গোপাল তো আছেই। এত ভয় পেলে তো ওরা পেয়ে বসবে। আমি নেই মহারাজ। গোপাল সাহেবদের অকারণে চটাবে আর আমরা কামানের মুখে খামোকা জীবন দিতে পারবো না। আমি চললাম, কয়েকটা দিন গা ঢাকা দিয়েই থাকি। কি তোমার এত স্পর্ধা মন্ত্রী? ওকে যেতে দিন মহারাজ। ওর মতো মানুষের দেশ রক্ষায় কোনো প্রয়োজন নেই। সব ভুলি উড়ে যাবে, আগে তো বেঁচে থাকো। চলি, তোমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। মহারাজ, আমাদের বিপদ আসন্ন। আসল শয়তানটা গেছে, এখন আলোচনায় বাধা নেই। আপনারা সবাই বলুন, রাজ্যের এই বিপদে আপনারা সঙ্গে আছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। যা করার আজই করতে হবে মহারাজ। আজ ভোর রাতেই হামলা হবে, আমি নিশ্চিত। আপনাদের যা করতে হবে শুনুন। ব্যাস, আপনারা সারা গ্রাম ঘুরে লোকজন আর লাঠি ইট পাথর নিয়ে প্রস্তুত থাকবেন। আমি কয়েকজনকে নিয়ে এদিকে ফাঁদটা পাত। বেশ, তবে তাই হোক গোপাল। তোমার উপর
আমার যে অনেক ভরসা। সাহেব, এবার যেতে হবে, এটাই উপযুক্ত সময়। রাজপ্রাসাদের পেছনের মাঠ দিয়ে আক্রমণ করব। ইয়েস, আমাদের দুটো কামান রেডি। তাহলে মাঠে পৌঁছালে কামান দাগবো আর সব খতম। হ্যাঁ, মহারাজ দেখছেন? বিলক্ষণ। এখন উপায়? চিন্তা করবেন না মহারাজ, দেখুন। মহারাজ দেখুন, সবাই কিরকম পা চুল করছে। বালতিতে বিছুটি পাতা বেটে রস ছিল। কি করেছো গোপাল? ভাবাই যাচ্ছে না। এবার দেখুন মহারাজ। সেনাপতি, আগে মহারাজ, এদের সবাইকে বেঁধে বন্দি করো। আমাকে বাঁচাও। ওরে বাবা, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। কে এটা? মহারাজ, ইনি হলেন আমাদের রাজ্যের শুভাকাঙ্ক্ষী মন্ত্রী মশাই। আজই ওকে শেষ করব। ধৈর্য ধরুন মহারাজ, মন্ত্রীকে শাস্তি দেওয়ার সময় পাবেন। আগে সব কটাকে বেঁধে নিয়ে চলুন ওই সাহেব কুঠিতে। আমাদের দুইজন চাষি এখনো ওখানে বন্দী। মন্ত্রী, দেখাও চাষিদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আর কোনো ভয় নেই হাবুল আর সুবল, তোমরা মুক্ত। মহারাজ, সব কটা ইংরেজকে গারদে বন্দি করতে বলুন। বড়লাট এলে রাজ্যের মানুষই তার সামনে এদের শাস্তি দেবে। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। ছি ছি মন্ত্রী, ছি! তুমি এতটা নীচ! অর্থের জন্য নিজের দেশকে বিক্রি করতে চাও? এর বিচার আমি নয়, প্রজারাই করবে। শাস্তি ওরাই দেবে। ভাবতে অবাক লাগে, আমার রাজসভার মন্ত্রী কিনা দেশদ্রোহী। দেখো দেখো, গোপালকে দেখে শেখো দেশপ্রেম কাকে বলে। মহারাজ, দেশের নুন খাই, দেশকে ভালোবাসা তো কর্তব্য। আমি কর্তব্যটুকুই করেছি মহারাজ। জয় গোপালের জয়। গোপালের জয় নয়, এ আমাদের মাতৃভূমি কৃষ্ণনগরের জয়, আমাদের দেশের জয়। আজ মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কি বলো মন্ত্রী? তাড়াতাড়ি পা চালিয়ে রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, না হলে বৃষ্টিতে ভিজে পুরো ভেজা দাঁড় কাক হয়ে যাব। সেই ভালো, চলো চলো চলো। সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো অগিন্নি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও, সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো। বৃষ্টি নামার সময় পেল না। এত
ধর ধর। কি হলো মহারাজ? দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে। শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি? আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা! দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো। কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মারটাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়। এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজবৈদ্য, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে নাকি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে, আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা, আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন। সবাই মনে করে আমি কত বড় লোক, এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম। বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগেই দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না। আর এটাই আমার শেষ কথা।
এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ, তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো। এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ। হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ, সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো। ব্যাস, বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি। বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করে হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপাল। গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করে লাগি। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো, আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি, জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারুর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই আগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছ মন্ত্রী। আই গোপাল, যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা
আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ দুর্গন্ধটা আর কারুর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল। কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও যাও যাও, বাড়ি যাও। রানী, ইস, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস, আরে না না, পা থেকে নয়, পা থেকে নয়, মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী, আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়েই দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড়ও ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ। গোপাল দাদু, তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু, এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে একজোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো, সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো।
আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা। কি গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার। আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে। যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন, এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা। ওরে বাবা, জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা, দাঁড়ান মহারাজ। এই এই এই, ওরে বাবা, ওহ কি শক্ত, কিছুতেই খুলছে না। ওহ ওহ, না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। এ কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে। তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে। কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে, তাই বদলা নেওয়াও হলো, আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে, মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও
যাও গিয়ে বাড়ির ফুটো চালটা ছাড়িয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে! ও বললাম স্বর্ণকার মশাই, খুব ভালো দেখে একটা হার গড়িয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালকের মধ্যেই আমি হার গড়িয়ে নিয়ে আসবো। সোনার হার গড়াতে দিচ্ছ? তা কার জন্যে? এই রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষটির জন্যে। আমার বড় ইচ্ছে নিজের হাতে তাকে আমি পুরস্কৃত করি। তা তোমার বিবেচনায় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তিটি কে? কি আবার, গোপাল? আচ্ছা, গোপাল ছাড়া আর কাউকে কি তুমি চেনো না? চিনব না কেন? তবে আমার মনে হয় গোপালই হচ্ছে এই রাজ্যে সব থেকে বুদ্ধিমান লোক। সে তুমি গোপালকে অত্যধিক স্নেহ করো তাই। তবে একটু খোঁজ খবর করলেই হয়তো দেখা যাবে গোপালের থেকেও বুদ্ধিমান লোক এ রাজ্যে আছে। তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। সে তো করতেই হবে। গোপাল গোপাল করে এ রাজ্যে সকলে যা নাচানাচি করতে শুরু করেছে, তাতে হয়তো একদিন ও আমার মাথাতেই চড়ে বসবে। না 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 না, এটা কখনোই হতে দেওয়া যায় না। আপনার মতিগতি না বোঝা ভার। গোপালের কাছ থেকে বিপদে আপদে আপনি এত সাহায্য পান, অথচ তাকে বুদ্ধিমান বলে স্বীকার করতে আপনার যত বাধা। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই, তবে ওর অহংকারকে মেনে নিতেই আমার যত আপত্তি। তাহলে কাল থেকেই তাকে খুঁজতে লেগে পড়ুন। আপনার বিচারে যে বুদ্ধিমান বলে প্রমাণিত হবে তাকেই না হয় আমি সোনার হার পুরস্কার দেব। গোপাল যে বুদ্ধিমান লোক সেটা আমিও জানি রানী। তবে সোনাকে যেমন কষ্টি পাথরে ঘষে যাচাই করে নিতে হয়, তেমনি আমিও ওকে বারে বারে যাচাই করে নিতে চাই। শোনো, তোমাদের রানীমার বড় ইচ্ছে যে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকটিকে একটা সোনার হার উপহার দেন। ও বাবা, সোনার হার! আহা, কি সুসংবাদ! অত নেচে লাভ নেই মন্ত্রীমশাই, পুরস্কার তো পাবে গোপাল, আর আমাদের পড়বে কপাল। না 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 না, এবারে অত সহজে আর সেটি হবে না। তোমাদের মধ্যে প্রত্যেককেই বুদ্ধির পরীক্ষা দিতে হবে, আর আমার বিচারে পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে সেই পাবে সেরা বুদ্ধিমানের পুরস্কার, সোনার হার। ব্যাপার গোপাল, এতক্ষণে রাজসভায় পা দেওয়ার সময় হলো তোমার? আসলে আমার পা দুটো একটু আস্তে চলে কিনা, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। এই ফাঁকে মহারাজকে একটু গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের সাহসটা একবার দেখেছেন? দেরি করে আসার পরও আপনার প্রশ্ন নিয়ে কেমন রসিকতা করলো। আগে হাস্যরস বিতরণ করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। চুপ কর গোপাল, সব সময় তোমার এই স্থূল রসিকতা আর ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে না হয় সূক্ষ্ম রসিকতাই করব, তবে সেটা যে সূচের মতো গায়ে বেঁধে সহ্য করতে পারবেন তো? এই বাচালের কথা বাদ দিন মহারাজ, যা বলছিলেন বলুন। বলুন কিভাবে আমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। ও বাবা, বুদ্ধির পরীক্ষা? সে তো অভিনব ব্যাপার। আর সেই পরীক্ষায় তুমি হারবে গোপাল। আমি না হয় হারবো, তবে আপনি জিততে পারবেন তো? যদি জেতেন তাহলে কথা দিচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে আমি ভোলা ময়রা রসগোল্লা পৌঁছে দেব। এই বাঘ বিতণ্ডা থামিয়ে যা বলছি তা সকলে মন দিয়ে শোনো। এই কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান কে সেটা প্রত্যেককে কাগজে লিখে এনে আমার কাছে জমা দিতে হবে। কাগজে লিখে আনতে হবে? হ্যাঁ,
কেউ যদি নিজেকেই বুদ্ধিমান মনে করে সেটাও কাগজে লিখতে হবে, আর যদি অন্য কাউকে বুদ্ধিমান মনে করে তাহলে সেটাও লিখতে হবে। হ্যাঁ, তবে একটা কথা, কেন বুদ্ধিমান সেটাও ওই লেখার মধ্যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। বাবা, এ তো খুব হজবজ ব্যাপার। বাহ, সেরা বুদ্ধিমানের পুরস্কার পাবে, আর সেটা একটু হজবজ হবে না? যাও যাও, সকলে এখন বাড়ি চলে যাও, দেখি ভেবে চিন্তে মন দিয়ে লিখে কাল আমাকে জমা দেবে। কি গোপাল, মুখ শুকিয়ে গেল তো? এই বয়সেও আপনার চোখের কি জ্যোতি মন্ত্রী মশাই! আমার শুকনো মুখটা কত সহজে আপনার নজরে ধরা পড়লো। রোজ ছোট মাছখান বুঝি, হ্যাঁ? ভালো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার? ঘরে ঢুকতে না ঢুকতেই হাঁক ডাক করে পাড়া মাথায় করে তুললে কেন? দারুণ খবর আছে গিন্নি, দারুণ খবর আছে। আমি এবার কৃষ্ণনগরের শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার পেতে চলেছি। সে কি গো, এ তো খুব ভালো খবর। তা কি পুরস্কার পাবে? সোনার হার। সোনার হার? আচ্ছা, এটা কি বুদ্ধির পুরস্কার গো? ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? কেন কেন এ কথা বলছো কেন? না, আড়ালে আবডালে সকলেই তো বলে যে তোমার মাথাটা নাকি শুধুই শয়তানি বুদ্ধিতে ভরা। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। যাও, নিজের কাজে যাও। দিল, ঘরে পা দিতে না দিতেই মাথাটা গরম করে দিল। না না, এখন মাথা গরম করলে চলবে না, এখন বেশ গুছিয়ে লেখাটা লিখতে হবে। কি গো, পাখার বাতাস করাটা হঠাৎ বন্ধ করে দিলে কেন গো? আরে বাবা, আমার হাতটা কি যন্ত্র নাকি? সারাদিনই তো সংসারের জন্য খেটেই চলেছি। আমার তো আর শখ আহ্লাদ কিচ্ছুটি নেই। বুঝলে গিন্নি, কদিনের মধ্যেই দেখবে তোমার গলায় কেমন সোনার হার দুলছে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে কালই শ্যাকরার কাছে চলো। শ্যাকরার কাছে যেতে হবে না গো, সোনার হার মহারাজ দেবেন। কেন 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 মহারাজ দেবেন কেন? কারণ আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক, তাই। ও বাবা, কি সুখবর গো! তাহলে আরেকটু ভাত দাও, আজকে রান্নাটা বেশ জমিয়ে করেছো, বুঝলে? লেখাটা যা হলো না, যাকে বলে 100-এ 100। এই লেখা পড়ে আমাকে শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার না দিয়ে মহারাজ আর যাবেন কোথায়? হ্যাঁ, হ্যাঁ গো, রাজসভায় যাচ্ছ? হ্যাঁ, কারণ আজই তো আমার বুদ্ধির পরীক্ষা দেবার দিন। ভালো করে পরীক্ষা দিও কিন্তু। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, সোনার হার আমি পাবোই পাবো। দুগা 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 দুগা। তা গোপাল, কি লিখলে? কিরকম লিখেছি জানি না, তবে মনে হয় আপনার থেকে ভালো। ঠিক আছে, সময় এলেই দেখা যাবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, তা সকলে লিখে এনেছো তো? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো খুব ভেবে চিন্তে লিখে এনেছি। আশা করি আমার লেখা আপনার পছন্দ হবে। সভাকবি, তুমি আগে পড়ো তোমার লেখা। আমি আমার মনের ভাব কবিতার মাধ্যমে বর্ণনা করব। আচ্ছা, তাই করো। পূর্ব হোক বা পশ্চিম, যার বুদ্ধির জুড়ি মেলা ভার, সে আর কেউ নয় আমাদেরই গোপাল ভাঁড়। বুদ্ধি তার থেমে থাকে না, স্থলে হোক বা জলে, সব সমস্যার সমাধান করে ছলে বলে কৌশলে। থাক থাক, বোঝা হয়ে গেছে, আর পড়তে হবে না, তুমি বসতে পারো। রাজ পণ্ডিত, কি হলো, বসে রইলে কেন? উঠে আর কি হবে মহারাজ,
আপনি তো এক্ষুনি বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবো কেন? ওই যে আমার বিবেচনা অনুযায়ী সভাকবির মতো আমিও যে লিখে এনেছি, গোপালই হচ্ছে সেরা বুদ্ধিমান। ও সেনাপতি, সারা রাত ভেবে ভেবেও আমি কিছু লিখে উঠতে পারিনি মহারাজ। অপদার্থ রাজ্যতীষী। আমার বিবেচনা অনুযায়ী মহারাজই হচ্ছেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, কারণ তিনি আমাদের মহারাজ। আর কিছু লিখেছ কি? না মহারাজ, কারণ শাস্ত্রে বলেছে অল্প কথাই শ্রেয়। আমি এবার বসি মহারাজ। এবার তাহলে আমি পড়ি মহারাজ। পড়ো পড়ো। যা একটা লেখা লিখে নিচ্ছি না, লেখার ছত্রে ছত্রে শুধু তেল আর তেল। মহারাজ শুনেই পা হরকাবে। আমার মনে হয় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর বিবেচক লোক হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ। ব্যাস তৈলমর্দন শুরু হয়ে গেল। কারণ হিসেবে কি লিখেছো মন্ত্রী? হ্যাঁ, এই তো পড়ছি মহারাজ। তিনি শুধু বুদ্ধি দিয়ে সর্বদা শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করেন। তিনি যে কত কি করেন, এই করেন ওই করেন, আর যা করেন তা সবই ওই বুদ্ধির জোরে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। বাহ বাহ বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা গোপাল, এবার তো তোমার পালা। আসলে কাল থেকে আমার গলায় বড্ড ব্যথা হয়েছে, তাই অনুগ্রহ করে যদি কেউ আমার লেখাটা পড়ে দেন। ঠিক আছে, মন্ত্রী পড়ে দিচ্ছে। অমন্ত্রী, গোপালের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করো দেখি। শুনলে মনে হবে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, কিন্তু যা বলছি তা সত্যি। আমি মনে করি আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক। শুধু বুদ্ধির জোরে সামান্য এক নাপিত থেকে আমি আজ রাজসভার এই জায়গায় পৌঁছেছি। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। আসলে মহারাজের মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। চুপ! কি বললে? আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আমি আবার বললাম কখন? আমি তো শুধু পড়ছি, লিখেছে তো গোপাল। হ্যাঁ, তাও তো বটে। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। তাই সমস্যায় পড়লেই মহারাজ আমার শরণাপন্ন হন, আর তখন আমাকেই মুশকিল আসান হয়ে তার পাশে দাঁড়াতে হয়, কারণ আমি হচ্ছি বুদ্ধিমান। শুধু বুদ্ধি নয়, গোপালের সাহসও আছে বলতে হবে। ঠিক আছে, কাল আমি ঘোষণা করব কে পাচ্ছে বুদ্ধিমানের পুরস্কার। আজ তাহলে সভা এখানেই শেষ হল। তুমি মনে হয় এবার গেলে গোপাল? আমি চলে গেলে আপনার যদি সুবিধে হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী মশাই। তবে এত তেল ঢেলেছেন না, দেখবেন ওই তেলে পাহড়কে নিজেই না আবার আছাড় খান। ভাবতে পারো রানী, ভাবতে পারো, রাজসভা ভর্তি লোকের সামনে গোপাল বলে দিল যে মাথায় নাকি বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। ও মা, গোপাল এই কথা বলেছে বুঝি? বলেছে মানে আরো বলেছে যে আমি যখনই বিপদে পড়ি সেই নাকি আমাকে উদ্ধার করে। ভুল তো কিছু বলেনি, যা সত্যি তাই বলেছে। তবে ওকে আমি ছাড়বো না। এক ঘর লোকের সামনে আমাকে হেনস্থা করার জন্য শাস্তি ওকে পেতেই হবে। ও মা, ও কি তাহলে পুরস্কার পাবে না? পাবে না কেন? নিশ্চয়ই পাবে। সোনার হারের থেকেও অনেক দামি পুরস্কার পাবে। তবে এমন পুরস্কার সেটা না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। মানে? কাল রাজসভা এলেই দেখতে পাবে। গো, আকাশে তো খুব মেঘ জমেছে গো। তুমি কি এর মধ্যেই রাজসভায় চললে নাকি? বারে যাব না। আজ তো মহারাজ ঘোষণা করবেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকের নাম, আর তারপরেই তো পুরস্কার। না না, তাহলে যাও। বলছি, এই সোনার হার বলে কথা, তবে মনে করে ছাতাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না। আমি চলি গো গিন্নি। হ্যাঁ, এসো এসো এসো। দুকা 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 দুকা
দুর্গা দুর্গা। এটা আবার কি? লাল ভেলভেটে ঢাকা, তাই যায় না বোঝা, দেখতে পেলে বুঝতে হতো সোজা। আজ তোমাদের মহারানী এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কার দেবেন, আর ওই হচ্ছে সেই পুরস্কার। ওটা কি মহারাজ? একটু ধৈর্য ধরো, এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, আমি অনেক বিবেচনা করে স্থির করলাম যে গোপালই হচ্ছে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তাই ওই পাবে ওই পুরস্কার। এ বাবা, এ তো নিজের ঢালা তেলে নিজেই পাহাড় খেলাম। রক্ষী, পাত্রের ওপর থেকে কাপড়টা সরাও। হ্যাঁ, গামলা। গোপালের অনেক বুদ্ধি তো, আর সেই বুদ্ধি দিয়ে ও আমাকে বিপদে আপদে রক্ষা করে, আর তাই সেই বুদ্ধি ধরে রাখতে আমি এই গামলাই উপহার দিলাম। কি গোপাল, পছন্দ হয়েছে তো? কিন্তু সোনার হার? সোনার হারের থেকেও এটা অনেক দামি। তবে হ্যাঁ, এই উপহারের যথাযথ ব্যবহার করে উপহারের মর্যাদা যদি রাখতে পারো, তাহলেই সোনার হার তুমি পাবে গোপাল। রানীমা, এই ছিল আপনার মনে? আমি শুধু পুরস্কার দেব বলেছিলাম, বাকি যা হয়েছে সবই তোমাদের মহারাজের ইচ্ছে অনুযায়ী। মহারাজ, এত বড় গামলা আমি রাখবো কোথায়? করব কি? কেন গোপাল, এতে করে রোজ ভাত রাঁধবে? তোমার যা জ্বালার মতো পেট, এক গামলা ভাত শুরুত করে পেটের ভেতর চলে যাবে। তবে একটা কথা, ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বুঝতে পেরেছি, বোকা বলেছি বলে বড্ড লেগেছে। ঠিক আছে, সময় এলে আমিও এর উত্তর দেব। তাহলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিন, তাতে চাপিয়েই না হয় বাড়ি নিয়ে যাই। কোথায় গেলে গো? দেখো না, দাদু কত বড় একটা গামলা এনেছে, দেখে যাও। হি বাবা, এই রাক্ষসে গামলা কোত্থেকে পেলে? মহারাজ দিয়েছেন সব থেকে বুদ্ধিমানের পুরস্কার। এটা পুরস্কার না তিরস্কার? হায় হায় হায়, এই এত বড় গামলা আমি রাখবো কোথায়? হায় 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 হায়। দিদা, কেঁদো না, তেমন হলে উঠোনে একটা চালা বানিয়ে দেব। এখন সকলে ধরাধরি করে গামলাটাকে নামা দেখি। যা যা, সকলে বাড়ি যা, বেশি বৃষ্টি নামলে আবার ভিজে যাবি। আমাদের খেলার কিন্তু একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল দাদু। এটা আমাদের জাহাজ, আর আমরা রোজ এসে এই জাহাজে চাপবো, ঠিক আছে?
বাবা, সেই বিকেল থেকে শুরু হয়েছে, বৃষ্টি তো থামবার কোনো লক্ষণই নেই। দূর, রাত যত বাড়ছে বৃষ্টির দাপটও তত বাড়ছে যে গো। অনেক আগেই ঘোর বর্ষা এসে গেল বলে মনে হচ্ছে, সবকিছু আবার ভাসিয়ে না দেয়। সারা রাত ধরে এত বৃষ্টি, বাবা, বৃষ্টি আর বৃষ্টি। রাজবাড়ির একতলা অব্দি জল চলে এসেছে। জানি না প্রজারা কে কি অবস্থায় আছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি খবর রক্ষী? এক রাতের বৃষ্টিতেই সারা কৃষ্ণনগর জলের তলায়। প্রাণ বাঁচাতে প্রজারা সব ওই ঘরের চালে উঠে বসে আছে। যাও যাও, তাদের সকলকে রাজবাড়িতে নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করো। কি করে তাদের আনবো রানীমা? নদীর একদিকের বাঁধ ভেঙে গিয়ে জলে তোড়ে আমাদের সব নৌকা ভেসে গেছে। সর্বনাশ! তাহলে কি হবে? মহারাজ, মহারাজ! গোপালের গলা না? আপনার দেওয়াই গামলা যে এত তাড়াতাড়ি দরকারে লাগবে এটা কিন্তু ভাবিনি মহারাজ। গামলা নৌকায় চড়িয়ে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে এলাম, এরপর সারা কৃষ্ণনগরের সকলকে একে একে নিয়ে আসবো রাজবাড়িতে। আপনি শুধু এদের ত্রাণের ব্যবস্থা করুন। দেখেছেন, বিপদের সময়তেও গোপালের বুদ্ধি দেখেছেন। আপনি ওকে জব্দ করতে যা উপহার দিয়েছিলেন সেটা আজ ওর বুদ্ধির জোরে কত বড় সাহায্যের জিনিস হয়ে উঠল। যাও যাও গোপাল, সকলকে একে একে নিয়ে এসো। মহারাজ, আপনার উপহারের যথাযথ ব্যবহার করে মর্যাদা রাখতে পেরেছি তো। আমাকে আর লজ্জা দিও না গোপাল, তুমি শুধু বুদ্ধিমানই নও, আমার সব বিপদের মুশকিল আসান। সোনার হার তুমিই পাবে। এখন সকলে বলো তো বলো, জয় গোপালের জয়। জয় গোপাল।